আরে টোনা, তুই কি দরকার? এবার জমিতে আঙ্গুর চাষ করেছি, জমিতে এখনো সেচ দিতে পারিনি, জলের অভাবে গাছগুলো কেমন হয়ে গেছে। তাই তোমার কাছে এলাম। তোমার কাছে তো এই সেচ দেওয়ার মেশিনটা রয়েছে। বলছিলাম কি দাদা, আমার জমিতে না সেচের জল দিতে হতো। তোর জমিতে জল লাগবে? আচ্ছা ঠিক আছে, আমার মেশিন থেকে তুই জল নিতে পারিস। একটা কাজ কর, এখান থেকে আল কেটে তোর জমিতে জল দেওয়ার ব্যবস্থা কর। শোন, আমাকে কিন্তু এর জন্য তোকে 200 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিব। তবে এবার আল কাটার ব্যবস্থা করি। এরপর টোনা তার জমিতে সেচ দেয়। এবার টোনার আঙ্গুরের ফলন বেশ ভালো হয়েছিল, যার কারণে টোনা খুব খুশি ছিল। আরে, এই পাশের সব আঙ্গুরগুলোই তো পেকে গেছে। এই পাকা আঙ্গুরগুলো বাড়ি নিয়ে যাই, টুকি দেখলে খুব খুশি হবে। এরপর টোনা আঙ্গুরগুলো তুলে বাড়িতে নিয়ে যায়। অতে অজগর, অজগরটি আসছে তেরে। কি হলো টুকি, বলো? বাবা এসেছে, বাবা এসেছে। বাবা, তোমার হাতে এগুলো কি? তুমি আমার জন্য কি এনেছো বাবা? আমি তোর জন্য মিষ্টি আঙ্গুর ফল এনেছি রে মা। আঙ্গুর ফল? দাদা, আমাকে আঙ্গুর ফল দাও। আঙ্গুর ফলগুলো খুব মিষ্টি বাবা, খেতে তো খুব মজা। মিষ্টি আঙ্গুর অনেক খেয়েছিস, এবার পড়াগুলো শেষ কর, কাল আবার স্কুল আছে। না না না, আমার খাওয়া এখনো শেষ হয়নি। আমি এই সব মিষ্টি আঙ্গুর খাবো, বিশ্রাম নিব, তারপর পড়তে বসবো। এই বলে টুকি সব আঙ্গুর ফলগুলো নিয়ে চলে যায়। আরে টুকি, চললি কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। থাক, যেতে দাও। মেয়েটা আমার আঙ্গুর পেয়ে অনেক খুশি হয়েছে। যাকগে টুনি, এবার আমাদের আঙ্গুর বাগানের ফলন বেশ ভালো হয়েছে, আর আঙ্গুরগুলোও খুব মিষ্টি। এবার বেশ লাভবান হওয়া যাবে। তবে তো ভালোই হবে, তুমি ঠিক করে আঙ্গুর বাগানের যত্ন নিও। যাকগে, যাও স্নান করে এসো, খাবার খেয়ে নাও। এদিকে টোনার আঙ্গুর বাগানের মাটির গর্তে একটি ইঁদুর বাস করত। আরে বাস, কিছুদিন আগে আঙ্গুরগুলো তো অনেক ছোট ছোট ছিল, এত তাড়াতাড়ি এত বড় হলো কি করে? দেখে তো মনে হচ্ছে আঙ্গুরগুলো খুব মিষ্টি হবে। খুব খেতে পেয়েছে, কিছু আঙ্গুর বরং আমি খেয়ে নেই। এরপর ইঁদুর টোনার বাগানের আঙ্গুর খেতে শুরু করে। ইঁদুর কিছু আঙ্গুর খায় আর কিছু আঙ্গুর নিচে ফেলে নষ্ট করে। তারপর সে গর্তে ঢুকে পড়ে। পরের দিন টোনা বাগানে এসে বাগানের অবস্থা দেখে ভীষণ অবাক হয়ে যায়। এ কি, আমার বাগানের এই অবস্থা হলো কি করে? কতগুলো আঙ্গুর নিচে পড়ে আছে। টোনা যখন সেখানে দাঁড়িয়ে কপাল চাপকাচ্ছিল, তখন সে লক্ষ্য করে তার বাগানের এক কোণের এক গর্ত থেকে একটি ইঁদুর উঠে এসে আঙ্গুর ফল খাচ্ছে। ও, তবে এই ইঁদুর ছানা এসব করেছে? তবে রে, দেখাচ্ছি মজা। এই রে, মনে হচ্ছে জমির মালিক এসে গেছে। চিঙ্কু, এক্ষুনি বাঁচতে চাইলে গর্তে ঢুকে পড়। এরপর ইঁদুর পালিয়ে দ্রুত গর্তে ঢুকে পড়ে। আজকে পালিয়ে গেলি? কি ভেবেছিস আমার আঙ্গুর নষ্ট করে তুই পার পেয়ে যাবি? তোকে আমি আর একটা ফলও নষ্ট করতে দিব না। এবার আমি এমন ব্যবস্থা করব যে ইঁদুর, তুই এখানে থাকতেই পারবি না। এরপর টোনা বাজারে যায় আর একটা বড় দেখে বিড়াল কিনে নিয়ে আসে। তারপর সে বিড়ালকে জমি পাহারা দিতে বলে। মালিক, আপনি চিন্তা করবেন না, ওই ইঁদুর আপনার আঙ্গুর আর নষ্ট করতে পারবে না। আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান। এরপর টোনা চলে যায় আর বিড়াল আঙ্গুর বাগান পাহারা দিতে থাকে। ওরে বাবারে, বিড়াল! চিঙ্কু রে চিঙ্কু, পালা! আমার হাত থেকে তুই আজ বাঁচতে পারবি না। পালিয়ে যাবি কোথায়? তোকে ধরলে আজ চিবিয়ে চিবিয়ে খাবো। এরপর ইঁদুর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর বিড়াল তাকে ধরতে পারে না। এদিকে ক্লান্ত ক্ষুধার্ত ইঁদুর এক বটগাছের নিচে এসে পৌঁছায়। ওই বটগাছের নিচে এক সাধু তপস্যা করছিল। ইঁদুরের এমন অবস্থা দেখে সাধু ইঁদুরকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? বাবা, আমি খুব ক্ষুধার্ত, খিদের জ্বালা আর সহ্য হচ্ছে না।
ইঁদুরের মুখে এ কথা শুনে সাধু সেখানে জাদু দিয়ে কিছু খাদ্য প্রকট করে আর তা ইঁদুরকে খেতে দেয়। এসব দেখে ইঁদুর মনে মনে ভাবে, তবে তো এই সাধুর অনেক শক্তি। পেয়েছি বুদ্ধি। সাধু বাবা, এখন খাবার খেয়ে না হয় প্রাণে বাঁচলাম, কিন্তু ওই বজ্জাত বিড়ালের জন্য আর বাঁচবো না। আমি তো ছোট, তাই সবাই আমায় আক্রমণ করে। বাবা, আপনি কি আমাকে বিড়াল বানিয়ে দিতে পারবেন? তুই বিড়াল হতে চাস? তবে ঠিক আছে, আমি তোকে বিড়াল বানিয়ে দিচ্ছি। এরপর সাধু জাদু প্রয়োগ করে ইঁদুরকে বিড়াল বানিয়ে দেয়। বিড়াল খুশি মনে খাবার খেয়ে সাধুকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমার আর কোনো ভয় নেই, আমি নির্ভয়ে এবার পথ চলতে পারবো। এই বলে বিড়াল আপন মনে চলতে থাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। ওই তো একটা ইঁদুর। এবার আমি ওই ইঁদুরকে ধাওয়া করব। এরপর ইঁদুর রূপী বিড়ালটি একটা ইঁদুর দেখে তাকে ধাওয়া করতে থাকে। কি সুন্দর বিড়াল, খুব খিদে পেয়েছে, যাই ওই বিড়ালটাকে ধরে খেয়ে নেই। এরপর শিয়াল ইঁদুর রূপী বিড়ালের পেছনে তাড়া করতে থাকে। আরে আমার পেছনে তো শিয়াল। চিঙ্কু রে চিঙ্কু, ইঁদুরের পেছন ছাড়, আগে নিজের প্রাণ বাঁচা। এরপর ইঁদুর রূপী বিড়ালটি দ্রুত বেগে ছুটতে থাকে আর একটি বড় গাছ দেখে ইঁদুর রূপী বিড়ালটি দ্রুত গাছে উঠে পড়ে আর শিয়াল এই দেখে সেখান থেকে চলে যায়। এরপর সেই ইঁদুর রূপী বিড়ালটি গাছ থেকে নেমে আবারও সেই সাধুর কাছে যায় আর সাধুকে বলে, বাবা, আপনার তো অনেক শক্তি, আপনি আমাকে বাঁচান বাবা, বাঁচান। সাধু বাবা, দয়া করে আপনি এবার আমাকে বিড়াল থেকে শিয়াল বানিয়ে দিন। তুই যখন চাইছিস তবে তাই হোক। এরপর সাধু ইঁদুর রূপী বিড়ালকে শিয়ালে পরিণত করে দেয় আর শিয়াল রূপ পেয়ে সেই ছোট্ট ইঁদুর ভীষণ খুশি হয়ে যায়। এখন আমার কোনো চিন্তা নেই, এবার আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবো। যাই, ওই টোনার আঙ্গুর বাগানে যাই। আমাকে আর লুকিয়ে লুকিয়ে আঙ্গুর খেতে হবে না, এবার আমাকে দেখে পাখিরা ভয় পাবে। এরপর ইঁদুর রূপী শিয়াল টোনার বাগানে গিয়ে আঙ্গুর খেতে শুরু করে। সত্যি এ বাগানের আঙ্গুরগুলো খুব মিষ্টি। ইঁদুর রূপী শিয়াল আনমনে আঙ্গুর খাচ্ছিল। এদিকে ওই পথ দিয়েই এক ক্ষুধার্ত বাঘ ক্লান্ত শরীর নিয়ে যাচ্ছিল। শিয়ালকে দেখে বাঘ সেখানেই থেমে যায়। শিয়াল, কতদিন শিয়ালের মাংস খাই না, হালুম। বাঘের গর্জন শুনে ইঁদুর রূপী শিয়াল পেছনে তাকায় আর বলে, আরে বাবারে বাবা, এটা তো একটা বাঘ, প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি পালাতে হবে। এরপর ইঁদুর রূপী শিয়াল সেখান থেকে পালিয়ে যায় আর বাঘও তার পিছু নিতে থাকে। যাক বাবা, বাঘটার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি, শিয়াল হয়েও থাকা যাবে না। যাই, এবার আমি সাধু বাবার কাছে যাই। তুই আবার এসেছিস, এবার তোর কি চাই? বাবা, এবার আপনি আমাকে বাঘ বানিয়ে দিন। তবে তাই হোক। এরপর সাধু জাদু করে ইঁদুর রূপী শিয়ালকে বাঘ বানিয়ে দেয়। বাঘ হলেও মনে মনে সে এখনো একটি ইঁদুর ছানা। শরীরের দিক দিয়ে আমি বাঘ হলেও আমি মনের দিক থেকে একটা ইঁদুর ছানা। আর আমি যে একটা ইঁদুর ছানা তা কেবল সাধু বাবাই জানে। যদি এই সাধু বাবা সকলকে আমার পরিচয় বলে দেয়, তবে তো আমি ছোট হয়ে যাব। আর এই সাধু বেঁচে থাকলে আমার বারবার মনে হবে আমি একটি ইঁদুর ছানা, আমাকে কেউ ভয় পাবে না। এই সাধুকে বাঁচিয়ে রাখা যাবে না। এই ভেবে ইঁদুর রূপী বাঘটি সাধুর দিকে তেড়ে আসে আর যখনই সে সাধুকে আক্রমণ করতে যায় তখনই সাধু সেটা টের পেয়ে যায় আর সাধু জাদু করে বাঘকে আবারও ইঁদুর বানিয়ে দেয়। তোকে আমি আবার ইঁদুর বানিয়ে দিলাম, তুই একটা অকৃতজ্ঞ। এরপর সাধু ইঁদুরকে দূরে ছুঁড়ে মারে আর ইঁদুর তার কৃতকর্মের জন্য আফসোস করতে থাকে। কি গেল আঙ্কেল, আজ কবুতর আঙ্কেল না এসে তুমি আসলে যে? কারণ কবুতরের কাছ থেকে এই অটোটা আমি কিনে নিয়েছি। সত্যি বলছে বাবা? কি মজা কি মজা, এখন থেকে বাবার অটোতে করে আমি সব জায়গায় ঘুরতে যাব। হ্যাঁ রে বাবা, তুই যেখানে যেতে চাইবি আমি তোকে সেখানেই নিয়ে যাব। এখন তাড়াতাড়ি অটোতে ওঠ দেখি। আয় টুকি আয়, তুই কেন অটোতে উঠেছিস? আমার অটোতে গরিব পাখির ছানা উঠবে না, তাহলে ধনী পাখিরা আমার অটোতে উঠতে চাইবে না। এই অটো শুধু ধনী পাখিদের জন্য। কে বলছে এসব আঙ্কেল? আমি তাহলে
তাহলে আমার অটোর পিছু পিছু উড়ে আয়, তাহলেই তুই তোর বাড়ির পথ চিনতে পারবি। কিন্তু আঙ্কেল, এত দূরের পথ তো আমি উঠতে পারবো না। তুই যাবি না থাকবি সেটা তোর ব্যাপার। এই কথা বলে কালু অটো চালিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর টুকি কোনো উপায় না পেয়ে অটোর পিছু পিছু উঠতে থাকে। কালু এত জোরে অটো চালাচ্ছে, টুকি অটোর সাথে উঠতে উঠতে ক্লান্ত হয়ে একটি কুয়োর ভেতরে পড়ে যায়। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে কুয়োর ভিতরে পড়ে গেছি, বাঁচাও। মনে হচ্ছে আমার রাজ্যে কেউ প্রবেশ করেছে। আমাকে এক্ষুনি জাদু আয়না খুলে দেখতে হবে। হয়তো একটা পাখি আমার রাজ্যে প্রবেশ করেছে। ওই পাখিকে কঠিন শাস্তি দিয়ে ছাড়বো। এরপর ডাইনি টুকির কাছে চলে আসে। এই পাখি, আয়, তোর এত বড় সাহস! তুই কিনা আমার অনুমতি ছাড়া আমার রাজ্যে প্রবেশ করেছিস। আজ তো তোকে এর শাস্তি দিয়েই ছাড়বো। ডাইনি মাসি, আমাকে মেরো না, সত্যি বলছি, আমি ইচ্ছে করে তোমার রাজ্যে আসিনি। দয়া করে আমাকে আমাদের বনে যাওয়ার ব্যবস্থা করে দাও। ইচ্ছে করে আসিসনি, তাহলে কি করে এসেছিস শুনি? তারপর টুকি ডাইনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে ডাইনির মন একটু শান্ত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোকে তোর রাজ্যে পৌঁছে দিব। তার আগে আমার মন খুশি করতে হবে তোকে। কিন্তু কি করে তোমার মন খুশি করবো ডাইনি মাসি? আমার রান্নাঘরে সব কিছু রাখা আছে। তুই যদি আমাকে মজার মজার নতুন কিছু রান্না করে খাওয়াতে পারিস, তবেই এখান থেকে যেতে পারবি। আচ্ছা ঠিক আছে ডাইনি মাসি, তুমি আমাকে তোমার রান্নাঘরে নিয়ে চলো। আমার মায়ের হাতে রান্না না অনেক মজা হয়, আর আমি মায়ের কাছ থেকে একটু একটু রান্না শিখেছি। এরপর ডাইনি টুকিকে নিয়ে তার রান্নাঘরে চলে যায়। এই যে, এটাই আমার রান্নাঘর। তুই এখন রান্না করতে থাক, আর আমি বাইরে বসে তোর মজার রান্না খাওয়ার জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে ডাইনি মাসি। বাবা দেখো, টুকি তোমার সাথে উড়ে আসতে পারেনি। এতক্ষণে বুঝি টুকি পথ হারিয়ে অন্য বানে চলে গেছে। গেলে যাক না, প্রতিদিন অটোতে ওঠার জন্য তো আর বায়না করবে না। এখন তুই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি অটো চালাতে যাই। আচ্ছা ঠিক আছে বাবা। কি ব্যাপার, শালু কনক স্কুল থেকে বাড়িতে গেল, কিন্তু টুকি আসলো না কেন? না না, আমাকে কনকের কাছে যেতে হবে। বাবা কনক, তোরা একাই বাড়িতে ফিরলি যে, টুকি তো এলো না। টুকি কোথায় বাবা? টুকি কোথাও গেছে? তোর মেয়ের কি চাকর নাকি আমার ছেলে? হ্যাঁ, যে তোর মেয়ে কখন আসবে না আসবে সেসব খবর আমার ছেলে জানে? কাকুলি দিদি, আমি তো কনককে চাকর বলিনি। তোমার মেয়ে কোথায় গেছে সেটা আমি জানি না। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যাও তো, আমি এখন ফ্রেশ হয়ে নাস্তা করব। কবুতর দাদা, কবুতর দাদা, বাড়িতে আছো? আরে টুনি, কি হয়েছে? আমাকে ডাকছিস কেন? আজ তুমি আমার মেয়েকে নিয়ে আসোনি কেন? ওর বন্ধুরা সবাই তো চলে এসেছে, কিন্তু টুকি যে এখনো বাড়ি আসেনি। আমি তো আজ টুকিদের নিতেই যাইনি, কারণ আমার খুব টাকার দরকার ছিল বলে কালু দাদার কাছে অটোটা বিক্রি করে দিয়েছি। কালু দাদা তো সবাইকে নিয়ে আসবে বলেছে। বনের সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখ তো, অটো থেকে নেমে আবার কোথাও খেলতে যেতে পারে। আচ্ছা ঠিক আছে দাদা, তাই দেখছি। ডাইনি মাসি, এই নাও তোমার নতুন খাবার, খেয়ে দেখো তো কেমন হয়েছে। এটা যদি মজা না হয় তাহলে আবার অন্য একটা খাবার বানিয়ে দিব তোমাকে। আচ্ছা ঠিক আছে।
সেদ্ধ করে সেটাকে বেসন দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তাই কাঁঠালি বড়া হয়ে গেছে। সত্যি তুই এই প্রথম আমাকে নতুন মজার খাবার রান্না করে খাইয়েছিস। তোর উপর আমি অনেক খুশি হয়েছি। এই নে একটা গাড়ি। এই গাড়িতে করে তুই প্রতিদিন স্কুলে যাবি। আর গাড়ির ভেতরে এক কলস স্বর্ণ মুদ্রা আছে। সেগুলো বিক্রি করে তোর মাকে একটা বড় হোটেল দিতে বলবি। তাহলে তোদের আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু মাসি, আমি তো গাড়ি চালাতে পারি না। তাহলে কি করে গাড়ি নিয়ে স্কুলে যাব? এই গাড়ি কোনো সাধারণ গাড়ি নয় রে। এটা হলো জাদুর গাড়ি। এই গাড়িতে উঠলে গাড়িটা নিজে নিজেই চলবে। এখন তুই গাড়িতে উঠে বস, দেখবি গাড়ি তোকে তোর রাজ্যে নিয়ে যাবে। সত্যি বলছো ডাইনি মাসি? ইয়ে, কি মজা কি মজা। তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি মাসি। সত্যি তুমি অনেক ভালো। এরপর টুকি খুশিতে গাড়িতে উঠে পড়ে আর গাড়ি টুকিদের বনে চলে আসে। আর টুকি পথে টুনিকে দেখে গাড়ি থেকে নেমে পড়ে। মা, মা, কোথায় যাচ্ছ? এই দেখো আমি চলে এসেছি। মা, তুই এসেছিস? আমি তো তোকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি। তুই কোথায় গিয়েছিলি রে মা? তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে টুনি অবাক হয়ে যায়। শয়তান কালু, আমার মেয়েটার যদি আজ কিছু হয়ে যেত। কালুর পুরো পরিবারটাই খুব খারাপ। কনক আমাকে মিথ্যে বলেছে। ওদের সাথে তুই আর মিশবি না রে মা, কোনো দিন না। কোন দিন না আবার তোকে বিপদে ফেলে দেয় ওরা। চল মা চল, এখন বাড়িতে যাই। ক্ষুধায় যে তোর মুখটা শুকিয়ে গেছে রে মা। এরপর টুকি ও টুনি গাড়িতে করে বাড়িতে চলে আসে। আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি ডাইনির কথা মতো স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে আর বড় একটা হোটেল কিনে নেয়। মা, আমি স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে মা, যা, তবে সাবধানে চলাফেরা করিস। একি বাবা, টুকি ওই গাড়িতে উঠে স্কুলে যাচ্ছে কেন? এত দামি গাড়ি টুকি কোথায় পেলো? আমিও তো সেটাই ভাবছি। দেখ, টুনি কত বড় একটা হোটেলের ক্যাশিয়ারের টেবিলে বসে আছে। দাঁড়া, এক্ষুনি টুনিকে মজা দেখাচ্ছি। এই টুনি, আয়, তুই এই হোটেলের ক্যাশের টেবিলে কি করছিস? নিশ্চয়ই টাকা চুরি করতে এসেছিস, তাই না? হোটেলের মালিক, তাড়াতাড়ি এখানে এসো, চোর এসেছে, চোর। কালু দাদা, কাকে চোর বলছো? মুখ সামলে কথা বলো। যে হোটেলের মালিক, তুমি কিনা তাকে চোর বলছো? কি বলছিস কি এসব টিয়ে? টুনি কি করে এত বড় হোটেলের মালিক হলো? নিশ্চয়ই কারো টাকা চুরি করে হোটেল কিনেছে। টুনি দিদি তোমার মতো এত খারাপ পাখি না যে অসৎ উপায়ে হোটেল কিনে নিবে। সে সৎ বলে সৃষ্টিকর্তা তাকে ধনী বানিয়ে দিয়েছে, বুঝলে? ওই গাড়িটা দেখতে পেলে না? ওই গাড়িটাও টুনি দিদি। টুনি বোন, আমাকে ক্ষমা করে দে। আমি গরিব বলে তোর মেয়েকে অবহেলা করে অটোতে নিয়ে আসিনি। আর তোরাই আজ বনের সবার থেকে ধনী পাখি হয়েছিস। তুমি একটা স্বার্থপর পাখি, শুধু ধনী পাখিদের সাথে মিশতে চাও। একসাথে বসবাস করতে হলে সবার সাথেই মিশতে হয়, বুঝলে? এখন ছানাদের নিয়ে স্কুলে যাও, স্কুলের সময় চলে যাচ্ছে। এরপর কালু আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর তখন থেকে টুনি হোটেলের ব্যবসা করে মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। তো দেখলি তো বন্ধুরা, গরিব বলে কখনো অবহেলা করা যায় না, কারণ কখন কার ভাগ্য খুলে যায় সেটা কেউই বলতে পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।